টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার নতুন হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকে 50, সময় হবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এই পরীক্ষাটি আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 4টে করে সেটের রায়-মার্টিনের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি অল সাবজেক্টের। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর এইটা আমাদের হতে চলেছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার দ্বিতীয় সেটের সাজেশন, প্রশ্ন এবং তার উত্তর। তো এই প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করার আগে একবার আমরা দেখে নেব তোমাদের সিলেবাসে কোন কোন চ্যাপ্টার রয়েছে এবং নাম্বার বিভাজন ঠিক কি হতে চলেছে। তারপরে আমরা ঢুকবো তোমাদের প্রশ্নোত্তর পর্বে। তো দেখে নাও নাম্বার বিভাজন এবং সিলেবাস ঠিক। প্রথমে সিলেবাসটা দেখব। সিলেবাসে দেখো তোমাদের যেটা রয়েছে, সাহিত্যমেলা থেকে দাঁড়াও, পল্লী সমাজ, ছন্নছাড়া, গাঁয়ের বধূ, গাছের কথা, হাওয়ার গান, কি করে বুঝবো, পাড়া গাঁর দুপোহর ভালোবাসি, আষাঢ়ের কোন ভেজা পথে, নাটোরের কথা, স্বাদেশিকতা, গড়াই নদীর তীরে, এগুলো রয়েছে সাহিত্যমেলা থেকে। আর তোমাদের ছোটদের পঠন পাঠন থেকে রয়েছে নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ। আর ভাষার্থ থেকে রয়েছে বাক্যের ভাব ও রূপান্তর, বাক্যের বিভিন্ন পদ, এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ আর পত্র রচনা, এগুলো রয়েছে সিলেবাসে। এবার তোমাদের নাম্বার বিভাজনটা কীভাবে হবে দেখে নেবো একবার। দেখো, তোমাদের গদ্য থেকে থাকবে 2টো MCQ, 4টে 1 নম্বর প্রশ্ন। এছাড়া তোমাদের 3 নম্বরের প্রশ্ন থাকবে 2টো, মোট 12 নম্বর থাকবে। কবিতা থেকে তোমাদের থাকবে 2টো MCQ, 4টে 1 নম্বর প্রশ্ন, 2টো 3 নম্বর প্রশ্ন, মোট 12 নম্বর। ব্যাকরণ থেকে তোমাদের 8টে MCQ থাকবে, মোট থাকবে 8 নম্বর। সহায়ক পাঠ থেকে তোমাদের থাকছে 4টে 1 নম্বর প্রশ্ন, 2টো 3 নম্বর প্রশ্ন, মোট থাকছে তোমাদের 10 নম্বর। এবং নির্মিত থেকে থাকছে তোমাদের 2টো 4 নম্বর প্রশ্ন, মোট থাকছে 8 নম্বর। এভাবে মোট তোমাদের 50 নম্বরের মার্কস ডিস্ট্রিবিউশন হবে। তো এবার দেখে নাও তোমাদের যেটা প্রথম যেটা রয়েছে। তো দেখো, প্রথমে যে প্রশ্ন রয়েছে 1 নম্বর, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 5টি, 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্নে দেখো কি আছে। দাঁড়াও কবিতায় দাঁড়াও শব্দটি কতবার পাওয়া যায়? 8, 9, 10 নাকি 11 বার? উত্তর হচ্ছে 9 বার। যেমন করে হোক 5-7 হাজার টাকা তাদের ক্ষতি হবেই, বক্তাকে? রমেশ, রমা, বেনি ঘোষাল নাকি হালদার মশাই? উত্তর হচ্ছে রমেশ। তুমি নিজ অতি ছোট, কে কাকে বলেছে? রমেশ রমাকে, রমা রমেশকে, রমেশ বেনিকে নাকি বেনি রমেশকে? উত্তর হচ্ছে রমেশ রমাকে বলেছে। পরের প্রশ্ন, গলির মোড়ে দাঁড়িয়ে আছে গাছ, প্রেত, গাছের প্রেতচ্ছায়া নাকি ছায়া? উত্তর হচ্ছে গাছের প্রেতচ্ছায়া। পরের প্রশ্ন, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় মাটির নিচে, বীজের কঠিন ঢাকনার মধ্যে, ফলের মধ্যে নাকি ফুলের মধ্যে? উত্তর হচ্ছে বীজের কঠিন ঢাকনার মধ্যে। পরের প্রশ্ন, বুকুর মায়ের নাম ছিল ছেনু, বেনু, নির্মলা নাকি রেনু? উত্তর হচ্ছে নির্মলা। নেক্সট দেখো, অতি সংক্ষেপে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন কি আছে? হিজল গাছে কি বাঁধা আছে? হিজল গাছে ডিঙিটি বাঁধা আছে। পরের প্রশ্ন, জীবনানন্দ দাশের লেখা একটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর লিখবে জীবনানন্দ দাশের লেখা একটি কাব্যগ্রন্থের নাম হলো ধূসর পাণ্ডুলিপি। এবার চলে আসছি পরবর্তী যে প্রশ্ন আছে, দেখো কি আছে 2.3-এ, গড়াই নদীর তীরে কবিতায় মাচানের ওপর কি আছে? উত্তর লিখবে গড়াই নদীর তীরে কবিতায় মাচানের ওপর আছে শিমলতা আর লাউ কুমড়োর ঝাড়। পরের প্রশ্ন, বুকু কোন স্কুলে পড়াশোনা করে? উত্তর লিখবে বুকু আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান স্কুলে পড়াশোনা করে। পরের প্রশ্ন দেখো কি আছে 2.5, ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়, ডাহুক মেয়ে কারা? উত্তর কি লিখবে দেখো, উত্তর লিখবে মা ডাহুক পাখিদের স্নেহবদ্ধ কবি জসিমউদ্দিন ডাহুক মেয়ে বলেছেন। উত্তর। তারপরে প্রশ্ন কি আছে, দাঁড়াও কবিতাটি কার লেখা? উত্তর আছে দাঁড়াও কবিতাটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। নেক্সট দেখো 2.7, গ্রামের একমাত্র ভরসা কি ছিল? উত্তর লিখবে 100 বিঘার মাটি গ্রামের একমাত্র ভরসা ছিল। পরের প্রশ্ন, কম বেশি 60টি শব্দে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও, 3 গুণ 2 সমান 6। প্রথম প্রশ্ন কি আছে দেখো, গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র, লেখকের এমন উক্তি অবতারণার কারণ বিশ্লেষণ করো।
উত্তর লিখবে গাছের কথা প্রবন্ধে জগদীশচন্দ্র বসু বলেছেন, গাছপালাকে ভালোবাসতে শিখে তিনি অনুভব করেছেন যে মানুষের মতোই গাছেরাও আহার করে দিনে দিনে বাড়ে। মানুষের মতোই তাদেরও দুঃখ কষ্ট আছে, জীবন ধারণের জন্য সদা ব্যস্ততা আছে। কিছু মানুষ যেমন প্রতিকূল অবস্থায় বাধ্য হয়ে চুরি ডাকাতি করে, কোনো কোনো গাছের মধ্যেও সেই প্রবৃত্তি দেখা যায়। মানুষের বিভিন্ন সদ্গুণ যেমন পারস্পরিক সাহায্য, বন্ধুত্ব, এমনকি মানুষের সর্বোচ্চ গুণ স্বার্থত্যাগ ও গাছের মধ্যেও দেখা যায়। মায়ের মতোই প্রয়োজনীয় সন্তানদের জন্য জীবন ত্যাগও গাছের মধ্যে দেখা যায়। মানুষের সঙ্গে গাছের সাদৃশ্যমূলক ধর্ম লক্ষ্য করে লেখক গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র মন্তব্যটির অবতারণা করেছেন। এবার দেখো চলে আসছে 3.2-এ, আমাদের তো জয় জয়কার, লেখক কি কারণে ও তার সঙ্গীদের জয় জয়কার হলো? কি কারণে লেখক ও তার সঙ্গীদের জয় জয়কার হলো? উত্তর লিখবে অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটোরের কথা গদ্যাংশে নাটোরে অনুষ্ঠিত প্রভিন্সিয়াল কনফারেন্সে রবি ঠাকুর প্রস্তাব করেন যে সম্মেলন বাংলা ভাষায় হোক, কিন্তু দলের নেতারা তা মানলেন না। তারা ইংরেজি ভাষায় চাইলেন। অনেক তর্ক বিতর্কের পর সমস্ত দলটি দুভাগে বিভক্ত হলো। বড়রা ইংরেজিতে বলতে উঠলেই বাংলা বাংলা বলে চিৎকার করে ছোটরা বক্তৃতায় বাধা দিতে থাকল। অবশেষে বাধ্য হয়ে নেতৃত্ব স্থানীয়রা বাংলা ভাষার দিকেই মত দিলেন এবং সম্মেলন বাংলাতেই হলো। এই সাফল্যটিকে লেখক তার জয় জয়কার বলে বর্ণনা করেছেন। নেক্সট দেখো 3.3, কুটির খানিরে লতাপাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে। এখানে কুটিরটিকে লতাপাতা ফুলের মায়া দিয়ে ঘিরে রাখা বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর লিখবে কবি জসিমউদ্দিন তার গড়াই নদীর তীরে কবিতায় গড়াই নদীর কূলে প্রকৃতির বুকে অবস্থিত কুটিরটির বর্ণনা দিতে গিয়ে বলেছেন, প্রকৃতি যেন তার সৌন্দর্যের ডালি উজাড় করে দিয়ে সাজিয়েছে এই শান্ত নীরটিকে। কুটিরটি যেন লতাপাতা ফুল মায়ার বন্ধনে বাঁধা পড়েছে। আসলে লতাপাতা কুটিরটিকে এমনভাবে বেষ্টন করে আছে যেন মনে হচ্ছে সে বাঁধা পড়েছে ওই লতাপাতার বেষ্টনীতে। প্রকৃতি যেন পরম মমতায় তার স্নেহবন্ধনে বেঁধে এই কুটিরটিকে রক্ষা করছে। পরেরটা দেখো 3.4 কি আছে, নুয়ে আছে বহুদিন ছন্দহীন। কে কোথায় নুয়ে আছে ছন্দহীন বলার কারণ কি? উত্তর লিখবে জীবনানন্দ দাশের পাড়াগার দুপ্রহর ভালোবাসি কবিতায় বুনো চালতার শাখা জলসিরি নদীর পাশে ঘাসের উপর নুয়ে আছে। কবি তার পাড়াগার দ্বীপ প্রাহরিক প্রকৃতির এক ছবি অঙ্কন করেছেন আলোচ্য কবিতায়। জলসিরি নদীর পাশে বহুদিন ধরে নুয়ে আছে গ্রামের বুনো চালতা গাছটি। অপরিকল্পিতভাবে সেটি অবস্থান করছে, কেউ তাকে যত্ন নেয়নি বা এখনো নেয় না যত্ন। অবহেলা সয়েই সে বিস্তার করেছে তার শাখা প্রশাখা। তেমনি চালতার অবস্থানও এলোমেলো। এ কথা বোঝাতেই কবি ছন্দহীন শব্দটি ব্যবহার করেছেন। চলে যাবো পরবর্তী প্রশ্ন। দেখো, যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 5 × 2 = 10। প্রথম প্রশ্ন, কি করে বুঝবো গল্পে যে দুটি ছোট ছেলের কথা আছে তাদের নাম কি, তাদের মধ্যে মিল বা অমিল এবং তাদের সম্পর্কে তোমার মতামত সংক্ষেপে আলোচনা করো? উত্তর লিখবে গল্পে যে দুটি ছোট ছেলের কথা বলা হয়েছে তাদের নাম বুকু ও ডাম্বল। আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো গল্পে দুটি ছোট ছেলের কথা বলা হয়েছে বুকু ও ডাম্বল। আপাত দৃষ্টিতে তাদের মধ্যে প্রকৃতিগত অমিলই বেশি দেখা যায়। বুকু ছেলেটি অনর্গল কথা বলে, কিন্তু বিশেষ কোনো দুরন্তপনার পরিচয় পাওয়া যায়নি। অপরপক্ষে ডাম্বল ছেলেটি অত্যন্ত দুরন্ত এবং ধ্বংসাত্মক। অন্যের বাড়িতে গিয়ে সভ্য ও ভদ্র হয়ে থাকার শিক্ষাও তার নেই। আবার এদের মধ্যে মিলও রয়েছে। বুকু যেমন বেফাঁস কথাবার্তা বলে তার মাকে অতিথিদের সামনে অপদস্থ করেছে, স্কুলে ভর্তি হওয়ার প্রসঙ্গেও ডাম্বলও তাই করেছে। একটি কথা দুজনের সম্বন্ধেই বলা যায় যে শিশুসুলভ অপরিণত বুদ্ধির জন্যই উচিত অনুচিত বা ভালো মন্দের সঠিক বোধ তাদের জন্মায়নি। ফলে তাদের দুজনের আচরণই তাদের অভিভাবকদের অপদস্থ করেছে। পরের প্রশ্ন 4.2, এ বাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি। বাড়িটির কোন নদীর তীরে অবস্থিত? তাকে কারা ঘিরে রয়েছে? বাড়িটির সঙ্গে গ্রামীণ প্রকৃতির একাত্মতার যে ছবি আঁকা রয়েছে তা নিচের ভাষায় লেখো। 1+1+3। উত্তর লিখবে বাড়িটি গড়াই নদীর তীরে অবস্থিত। প্রকৃতি নিজ স্নেহ মমতার বন্ধনে এই কুটিরটিকে যেন আবদ্ধ করে রেখেছে। প্রকৃতির সঙ্গে এই গ্রামীণ কুটির যেন একাত্ম হয়ে গেছে। তারপরে শেষ যে প্রশ্নটা আছে তার প্রশ্নের উত্তরটা এখানে ডিসপ্লে হচ্ছে, তোমরা দেখে নাও। আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। দেখো, কবি এখানে প্রকৃতির স্নেহবন্ধনে বাধা পড়ার কুটিরটির এমন এক জীবন্ত চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। এখান থেকে তোমরা শুরু করবে দিয়ে শেষ করবে বন্ধনে বাধা পড়া কুটিরের সঙ্গে এক হয়ে যেতে চাই।
এখান থেকে তোমরা লিখলেই হয়ে যাবে। আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা লম্বা হয়ে যাবে, তোমাদের দেখতে ভালো লাগবে না। তোমরা ভিডিওটা পজ করে সুন্দর করে খাতায় এই প্রশ্নের উত্তরটা টুকে নাও যেমন করে লেখানো আছে। চলে আসবো পরের প্রশ্ন। মানুষের জীবনের ছায়ামাত্র। কার জীবন মানুষের জীবনের ছায়ামাত্র? লেখকের এমন কথা বলার কারণ কি? 1+4 আছে। প্রথম প্রশ্ন উত্তরটা কি? গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র। তারপর লেখকের এমন কথা বলার কারণ কি? তার উত্তরে তোমরা লিখবে গাছের কথা প্রবন্ধে জগদীশচন্দ্র বসু বলেছেন, গাছপালাকে ভালোবাসতে শিখে তিনি অনুভব করেছেন যে মানুষের মতোই গাছেরাও আহার করে, দিনে দিনে বাড়ে, মানুষের মতোই তাদেরও অভাব, তাদেরও দুঃখ কষ্ট আছে, জীবন ধারণের জন্য সদারস্ততা আছে। কিছু মানুষ যেমন প্রতিকূল অবস্থায় বাধ্য হয়ে চুরি ডাকাতি করে, কোনো কোনো গাছের মধ্যেও সেই প্রবৃত্তি দেখা যায়। মানুষের বিভিন্ন সদ্গুণ যেমন পারস্পরিক সাহায্য, বন্ধুত্ব, এমনকি মানুষের সর্বোচ্চ গুণ স্বার্থত্যাগও গাছের মধ্যে দেখা যায়। মানুষ মায়ের মতোই প্রয়োজনীয় সন্তানদের জন্য জীবন ত্যাগও গাছের মধ্যে দেখা যায়। মানুষের সঙ্গে গাছের সাদৃশ্যমূলক ধর্ম লক্ষ্য করে লেখক গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র মন্তব্যটির অবতারণা করেছেন। চলে আসবো পরবর্তী প্রশ্ন। 5 দাগের প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। তুমি কাদের বাড়ি এসেছো খোকা? কথাটি কে বলেছিল? উত্তর লিখবে এই কথাটি বলেছিল লক্ষ্মণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী। পরের প্রশ্ন। অপু পটুকে প্রথম কোথায় দেখে? উত্তর লিখবে অপু পটুকে প্রথম প্রসন্ন গুরুমশায়ের পাঠশালায় রাখে। এটা গুরু হবে, ঠিক আছে। পরের প্রশ্ন। অপু বলিল ওটা কি রাংতা? আসলে ওটা কি ছিল? উত্তর লিখবে আসলে ছিল সোনার পাত। পরের প্রশ্ন। তাহার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠিল, সে কে? সে কি খাচ্ছিল? উত্তর লিখবে এখানে সে হলো দুর্গা, পাতাল কুড়ের তরকারি খাচ্ছিল সে। পরের প্রশ্ন। আবার 4 পয়সা দিয়ে কিনেছে, কে কি কিনেছে? উত্তর লিখবে অপু শকুনের ডিম কিনেছে। নেক্সট, যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 5 × 1 = 5। প্রশ্নের মান হচ্ছে 5। চড়ুইভাতি করিবি অপু? কারা চড়ুইভাতি করেছিল? কোথায় করেছিল? সংক্ষেপে চড়ুইভাতির বিবরণ লেখো। কারা করেছিল? দুর্গা, অপু ও বিনি চড়ুইভাতি করেছিল। কোথায় করেছিল? নীলনদী রায়ের জঙ্গলময় ভিটেটা পরিষ্কার করে সেখানে চড়ুইভাতি করেছিল। আর চড়ুইভাতির যে সংক্ষিপ্ত বিবরণ সেটা দেখো এখানে নিচে ডিসপ্লে হচ্ছে। আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে এলাম। দিনটা ছিল বসন্তের একটা দিন, এখান থেকে শুরু করবে, শেষ করবে অভিজ্ঞতার ছাপ রেখে যায়। আদৌ পর্যন্ত লিখলেই কিন্তু হয়ে যাবে। তোমরা ভিডিওটা পজ করে সুন্দর করে খাতায় এর উত্তরটা লিখে নাও। চলে আসবো পরবর্তী প্রশ্ন। তারই পারে যে ভাঙা মন্দিরটা আছে, কার পারে কিসের মন্দির? এই প্রসঙ্গে স্বরূপ চক্রবর্তীর গল্পটি সংক্ষেপে আলোচনা করো। তার পারে বিশালাক্ষী দেবীর মন্দির, প্রথম পার্টের উত্তর। তো দেখো পরের পার্টের উত্তর এখানে আমি দিয়ে দিয়েছি। তোমরা ভিডিওটা পজ করে একবার দেখে নিও, আমি আর পড়লাম না, ঠিক আছে। আশা করি তোমরা ভিডিওটা পজ করে সকলে এই উত্তরটা লিখে নিয়েছো খাতায়। চলে আসবো পরের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রথম প্রশ্ন কি আছে দেখো। বাক্যে প্রয়োগ করে উদাহরণ দাও। গুণবাচক বিশেষ্য, আত্মবাচক সর্বনাম, বিশেষণের বিশেষণ, আবেগসূচক অব্যয়। 1 × 4 = 4। গুণবাচক বিশেষ্য। সৌন্দর্য মানুষকে আকৃষ্ট করে। এখানে সৌন্দর্য একটি গুণ যা বিশেষ্য হিসেবে ব্যবহার করা হয়েছে। তার সাহস প্রশংসার যোগ্য। এখানে সাহস একটি গুণ যা বিশেষ্য হিসেবে ব্যবহার করা হয়েছে। শিশুদের সরলতা মন মুগ্ধ করে তোলে। এখানে সরলতা একটি গুণ যা বিশেষ্য হিসেবে ব্যবহার করা হয়েছে। যে কোনো একটা লিখলেই কিন্তু তোমাদের এখানে হবে। আমি এটাকে 3টে লিখিয়েছি। পরের যেটা আছে আত্মবাচক সর্বনাম, সে নিজে কাজটি করেছে। এখানে নিজে কর্তা, সে এর প্রতি অতিরিক্ত জোর দিচ্ছে এবং আত্মবাচক সর্বনাম হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপরে দেখো তারপরে আরো কিছু উদাহরণ আমি দিয়েছি, সেই উদাহরণগুলোর মধ্যে যে কোনো একটা লিখলেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো। চলে আসবো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন নয়, ওই প্রশ্নের 3 নম্বর যে পার্ট, বিশেষণের বিশেষণ। ফুলটি খুব সুন্দর। এখানে সুন্দর একটি বিশেষণ এবং খুব সেই বিশেষণের তীব্রতা বোঝাচ্ছে, তাই এটি বিশেষণের বিশেষণ। ছেলেটি অত্যন্ত মেধাবী, পাখিটা একটু সবুজ। যে কোনো একটা লিখলে কিন্তু একটার উত্তর হয়ে যাবে। তারপরে এই প্রশ্নের 4 নম্বর পার্টের যে উত্তর আছে আবেগসূচক অব্যয়। আহ কি সুন্দর দৃশ্য। এখানে আহ হচ্ছে বিস্ময় ও আনন্দের আবেগ প্রকাশ করেছে। তারপরে কি আছে, উফ বড্ড কষ্ট হচ্ছে, ছি তুমি এত খারাপ কাজ করতে পারলে। যে কোনো একটা লিখলেই কিন্তু তোমার এখানে হয়ে যাবে। আশা করি তোমরা এটা সকলে বুঝতে পেরেছো। চলে আসো পরবর্তী প্রশ্ন, দেখো কি আছে। লোকটার অজানা থাকলো, নাবাচক বাক্যে রূপান্তর করো। লোকটা জানতে পারলো না। পরের প্রশ্ন। প্রশ্নবোধক বাক্য কাকে বলে উদাহরণ দাও। যে বাক্য দ্বারা কোনো বিষয়ে জিজ্ঞাসা বা প্রশ্ন করা হয় তাকে প্রশ্নবোধক বাক্য বলে। এই ধরনের বাক্যের শেষে সাধারণত প্রশ্নবোধক চিহ্ন থাকে।
উদাহরণ, তুমি কেমন আছো, তোমার নাম কি? পরের প্রশ্ন, সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার ব্যবহার করে একটি বাক্য লেখো। বৃষ্টি থামলে, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আমরা বাড়ি যাব, সমাপিকা ক্রিয়া। নেক্সট, চোখ অথবা মাথা শব্দটিকে ভিন্ন অর্থে প্রয়োগ করে দুটি বাক্য লেখো। চোখ শব্দের ভিন্ন অর্থে প্রয়োগ। দোকানদারের চোখ এড়িয়ে লোকটা জিনিস সরিয়ে ফেললো, এখানে চোখ এর অর্থ দৃষ্টি। 2 নম্বর, এই রাস্তার চোখে একটি পুরনো বটগাছ ছিল যা এখন আর নেই, এখানে চোখে অর্থাৎ নজরে বা দৃষ্টিসীমায়। ঠিক আছে। তারপরে মাথা দিয়ে আছে, মাথা শব্দের ভিন্ন অর্থে প্রয়োগ। দলের মাথা লোকটি ধরা পড়েছে, এখানে মাথা অর্থ প্রধান বা নেতা। অঙ্কটা কিছুতেই আমার মাথায় ঢুকছে না, এখানে মাথায় অর্থ বুদ্ধিতে বা বোধগম্যতায়। পরের প্রশ্ন দেখো কি আছে, হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ। এই বিষয়ে সচেতনতা গড়ে তুলতে দৈনিক সংবাদপত্রের সম্পাদককে একটি চিঠি লেখো। 5 নম্বর আছে, দেখো প্রথমে মাননীয় সম্পাদক, দৈনিক আজকাল, কলকাতা 7,56,000। বিষয় লেখা আছে, বিষয়টা মাঝখানে লিখবে। হাসপাতালের সামনে উচ্চস্বরে মাইক বাজানোয় সচেতনতা বৃদ্ধির আবেদন। যে মহাশয় দিয়ে লেখা শুরু করবে, যেমন করে এখানে লেখানো হচ্ছে। আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। যেমন করে এখানে তোমাদের লেখা হচ্ছে ঠিক একইভাবে তোমরা এর উত্তরটা লিখে ফেলবে। ঠিক আছে। যদি তোমাদের মোবাইলে দেখতে অসুবিধা হয়, ভিডিওটা পজ করে একটু জুম করবে, তাহলে কিন্তু মোবাইলে সুন্দর করে তোমার দেখতে হবে। আশা করি তোমরা সকল দেখে নিয়েছো। তো এই গেল তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের হলিস্টিক প্যাটার্নগি বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবে, বন্ধুদের অনেক অনেক শেয়ার করবে। আর এর পরবর্তীতে তোমাদের কোন সাবজেক্টের প্রশ্ন দরকার সেটা কমেন্টে জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জেলা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। আর তোমাদের এই প্রশ্ন যে হুবহু পরীক্ষা আসবে তার কোনো মানে নেই, তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসবে। 2টো সেট করানো হলো, আরও তোমাদের জন্য সেট নিয়ে আসবো, তোমরা চ্যাপ্টারগুলো ভালো করে করো। এছাড়াও আমি তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন উত্তরগুলো নিয়ে এসেছি। দাঁড়াও যে কবিতাটা আছে তার প্রশ্ন উত্তর অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে, তোমরা দেখে নিও। এছাড়া পরবর্তী যে গল্প কবিতাগুলো আছে তার প্রশ্ন উত্তরগুলি খুব শীঘ্রই চ্যানেলে দেওয়া হবে, তার জন্য তোমাদের সকলকে কিন্তু এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তো তোমরা সকলে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।